শুরু হচ্ছে মায়াপুর ভ্রমণের দ্বিতীয় পর্ব। আজ মায়াপুরের ইস্কন চত্বর থেকে বেরিয়ে ঘুরে দেখব মায়াপুরের বিভিন্ন জায়গা, যেগুলো ঘুরে না দেখলে আমার মনে হয়েছে মায়াপুর ভ্রমণ অসম্পূর্ণই থেকে যেত। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। সবার আগে আমি প্রীতম তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু ট্রাভেল কাহিনীর ব্লগ। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মায়াপুর। এখন দাঁড়িয়ে আছি এই গদা ভবনের ওপেন টেরেসে, মানে এটা টেরেসের থেকেও বলা যেতে পারে ঝুল বারান্দা। আর আমার সামনে রয়েছে দ্য টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। অদ্ভুত সুন্দর লাগছে, মানে সকালবেলা রোদ এসে পড়েছে মন্দিরের চূড়ায়, অপূর্ব লাগছে, সত্যি বলছি অপূর্ব লাগছে। আর এখানকার অ্যাম্বিয়েন্স, চারিদিকে পাখির ডাক, একটা আলাদা সকাল, একটা স্নিগ্ধ সকাল। এরপর বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে এই ইস্কন মন্দিরের গোশালার পথে। একটা বই কিনলাম আমি। বইটা কি বই দেখো, মন নিয়ন্ত্রণের কৌশল। আমার বাদিকে যেটা দেখছো এটা অন্নদান কমপ্লেক্স। এখানে কিন্তু বিনামূল্যে বহু মানুষকেই খাওয়ানো হয়। তবে এখানে অনেক ভোরবেলায় এসে লাইন দিতে হয়। গোশালা যাওয়ার পথটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। একটা স্নিগ্ধতা ছিল পরিবেশে। 15 মিনিট মতো হাঁটার পর পৌঁছালাম গোশালায়। গোশালায় ঢুকে আমি কিন্তু একটু অবাক হলাম, কারণ একসাথে এত প্রজাতির আর এত সংখ্যায় গোমাতা আমি এর আগে দেখিনি। গোশালায় তোমরা দুটো দোকানও পাবে, যেগুলোর একটা থেকে পারফিউম আর অন্যটা থেকে কিছু ডেয়ারি প্রোডাক্ট কিনে নিতে পারো। এখান থেকে বেরিয়ে 10 টাকা দিয়ে টোটো করে রওনা দিলাম ফেরার পথে। বাদিকের ওই নিত্যানন্দ কুটিরেও শুনেছি খুবই অল্প পয়সায় থাকার সুব্যবস্থা আছে। গোবিন্দাসের সামনে একটা গাছের নিচে দাঁড়িয়েছি। আওয়াজটা শুনতে পাচ্ছ? মানে শয়ে শয়ে পাখি আছে ওপরে। এরপর গদা ভবন থেকে চেক আউট করে গেলাম গোবিন্দাজে প্রাতরাশ করতে। নিয়ে নিয়েছিলাম ইডলি আর সাম্বার বড়া। গোবিন্দাসের খাবার কিন্তু খুবই ভালো। তোমরা সকালবেলা এখান থেকে যদি চেক আউট করো, এই গোবিন্দাস থেকেই খেয়ে যেও। বাইরে তোমরা যা খাবে তার কোয়ালিটির থেকে এই গোবিন্দাসের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। দুটো ইডলি, মানে 2 পিস ইডলি প্লেট 30 টাকা মাত্র। আর সাম্বার বড়া নিয়েছি, সাম্বার বড়া ওটাও 30 টাকা 2 পিস, তো যথেষ্ট রিজনেবল। আর সাথে আরও অনেক কিছু এখানে অপশান পাবে। সিঙ্গারা আছে, এখানে আরও ধোসা আছে, বার্গার আছে, পিৎজা আছে, পরাঠা আছে, প্রচুর অপশানস। তো এখান থেকেই ব্রেকফাস্টটা করাটা বেটার। প্রাতরাশের পর টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম মায়াপুরের বেশ কিছু জায়গা ঘুরে দেখতে। প্রথমেই গেলাম জগন্নাথ মন্দিরে। এখানকার ভাইবস আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে।
এই মন্দির চত্বরের ভেতরেই রয়েছে সীমন্তিনী কুণ্ড, আর তার পাশে রয়েছে সীমন্তিনী দেবীর মন্দির। এই জায়গাটায় কিন্তু আসতেই হবে তোমাদের, মানে তোমরা যদি মায়াপুরে আসো, মায়াপুরে আসলে এই জগন্নাথ মন্দিরটা অবশ্যই আসবে, খুব ভালো লাগবে। সময়ের স্রোতে সাম্রাজ্য মিশেছে ধুলোয়, কিন্তু এখানকার ইটের তৈরি চওড়া পাঁচিলগুলো ইতিহাসের সাক্ষী হয়ে এখনও রয়েছে দাঁড়িয়ে। শোনা যায় প্রায় 13,000 বর্গমিটার জুড়ে থাকা এই ইটের কাঠামো নাকি সেন বংশের রাজা বল্লাল সেনের প্রাসাদ ছিল। তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী এটা নাকি আসলে 800 থেকে 1200 শতাব্দীর একটি বিশাল বুদ্ধবিহার বা স্তূপের ধ্বংসাবশেষ। এই নামগুলো লেখার মানেটা কি? মানে এই একটা হিস্টোরিক্যাল আর্কিওলজিক্যাল সাইটে এসে তোমাদের নাম খোদাই করে রাখলেই তোমরাও হিস্টোরিক্যাল একটা হেরিটেজের পার্ট হবে না? তো হিস্টোরিক্যাল হেরিটেজের যে মূল্যবোধ, এটা তোমাদের কবে হবে? একদমই একদমই উচিত না এগুলো করা, একদমই উচিত না। এগুলো কি, মানে দিস ইজ ভেরি 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 ব্যাড অ্যান্ড পেইনফুল অলসো। এই রুইন্স তো দেখাচ্ছি, আরেকটা রুইন্স কিন্তু তোমাদের দেখাবো, সেটা এখানে নয়, সেটা অন্য জায়গায় অন্য ভিডিওতে আসবে, খুব তাড়াতাড়ি আসবে, একটু অপেক্ষা করো। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আকাশে জেট প্লেনের কাটাকুটি খেলা দেখে চলে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। যদিও শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিয়ে দ্বিমত রয়েছে অনেক, তবে আজ সেই বিতর্ক সরিয়ে রেখে এই মন্দিরটা ঘুরে দেখি চলো। মহাপ্রভুর জন্মস্থান থেকে বেরিয়ে এখন চলে এসেছি চৈতন্য মঠে, যেখানে রয়েছে মহাপ্রভুর মাসির বাড়ি। আমরা পেছনের গেট দিয়ে ঢুকেছি, তাই কিছুটা হাঁটতেই পৌঁছালাম রাধাকুণ্ডর কাছে। আর এখানেই আছে গোবর্ধন পর্বতের প্রতিলিপি সংস্করণ। তোমরা স্ক্রিনে যাদের দেখছো তাদের মধ্যে একজন একটা কাণ্ড করে বসলো। গতকালের কেনা খাজাগুলো ব্যাগ থেকে টেনে নিয়ে যেতেই এসেছিল সে,
কিন্তু কোনো রকম আঘাত করেনি সে আমায়। ওই ঝোলানো ছিল, খাক, কার কি করবো। ওদেরকে শান্তিতে গাছে বসে আমার কেনা খাজাগুলো খেতে দেখতে আমার কিন্তু বেশ আনন্দ লাগছিল। এই হলো রাধাকুণ্ড। এখানের জলে দেখলাম বিশাল আকার বেশ কিছু মাছ। তোমরা চাইলে মাছেদের খাওয়াতেও পারো এখানে। এবার চলো শ্রী চৈতন্য মঠের মূল মন্দিরে ঢোকা যাক। শ্রীকৃষ্ণের দর্শন করে এখন ফিরে যাব ইস্কন মন্দির চত্বরের ভেতরে। ওখানের নামাট্য ভবনে সেরে নেব আজকের মধ্যাহ্নভোজ। তবে ফেরার পথে দাঁড়িয়ে পড়লাম ফুল চাষের জমি দেখে। অপূর্ব লাগছিল দেখতে। আর তোমাদের এই ভিডিওটা এখনো পর্যন্ত কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও কিন্তু। মন্দিরে চলে এসেছে আবার। এখন সময় 1:05 আর এখন আজকে দুপুরের খাওয়াটা নামহট্ট ভবনে। আমরা সকালবেলা কুপন নিয়ে নিয়েছিলাম, 60 টাকার কুপন এখানে। ভেতরে ঢুকে লাইন দিয়ে খাবার নিয়ে বসে পড়লাম খেতে। 60 টাকার কুপনে ছিল ভাত, ডাল, সবজি, পনিরের তরকারি আর পায়েস। বাড়ির পথে রওনা দেওয়ার আগে গেছিলাম চন্দ্রদয়া মন্দিরের সামনে তাকে বিদায় জানাতে। এবার চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তবে যাওয়ার আগে আর একটা জায়গা কিন্তু ঘুরে যাব। এই হলো সেই জায়গা যেখানে দুই নদীর মিলন হয়েছে। যেদিকের জল ঘোলাটে সেটা হলো ভাগীরথী নদী, আর যেদিকের জল স্বচ্ছ সেটা হলো জলঙ্গি নদী। দুই নদীর জলের রং দুরকম হওয়ায় তাদের মিলনস্থলটা এতটা স্পষ্ট, আর সেটাকে পাখির চোখে দেখতে কি অপূর্ব লাগছে। এবার জলঙ্গি নদী পার করে পৌঁছালাম সেই স্বরূপগঞ্জ হুলোর ঘাটে। হুলোর ঘাট থেকে টোটো রিজার্ভ করে এখন যাচ্ছি কৃষ্ণনগর স্টেশন। রিজার্ভ করতে ভাড়া পড়েছে 150 টাকা। একজন বা 5 জন 150 টাকাই নেবে। জলঙ্গি নদীকে পাশে রেখেই চলেছি আমরা। প্রায় 45 মিনিট টোটোতে যাত্রা করে অবশেষে এসে পৌঁছালাম কৃষ্ণনগর সিটি জংশনে। কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি। এখন 4:20 গ্যালোপিং ধরে শিয়ালদা যাব। শিয়ালদা লোকাল, শিয়ালদা গ্যালোপিং। আর এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আর পরিবারের সবাইকে খুব ভালো রেখো। চলো, টাটা।